যুক্তরাষ্ট্রের সঙ্গে $200 মিলিয়ন আর্থিক সহায়তা চুক্তি জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল। হাসিনা সরকারের পতনের পর নামে বেনামে চলছে মামলা, তৎপর অসাধুরা, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা। আবারও সড়কে চড়ল প্রাণ, গাজীপুরে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা, শিশুসহ নিহত 5 জন। কঠোর নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা, পুরো দমে উৎপাদন শুরু, কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এবং 2 মাস পর মাঠে ফিরেও লিওনেল মেসির জোড়া গোল, ফিলাডেলফিয়াকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছি আমি তানসিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। আর্থিক খাত উন্নয়নে বাংলাদেশকে নতুন করে আরও $200 মিলিয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউর সাথে বৈঠকে শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন অর্থ ও পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে দেশের বর্তমান নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে ইউএস এইডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর জানান, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $200 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সাথে আর্থিক ও বাণিজ্যিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে জোর দিয়েছেন তারা। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ডোনাল্ড লিউ। দর্শক এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, দ্বিপক্ষীয় এই বৈঠকে বেশ কয়েকটি চুক্তির সম্ভাবনা রয়েছে, এরই মধ্যে আমরা দর্শককে জানাচ্ছিলাম। তো এই বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে, কি জানতে পেরেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে মার্কিন যে অর্থ ও রাজস্ব বিভাগের যে বৈদেশিক অর্থাৎ আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক যে আন্ডার সেক্রেটারি, তিনি কিন্তু ব্র্যান্ড নোম্যান ইতিমধ্যে গতকালকে ঢাকায় এসে পৌঁছেছেন। এছাড়া নয়াদিল্লি সফর শেষে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লো, যিনি অত্যন্ত সুপরিচিত একটি নাম, তিনি কিন্তু ঢাকায় এসেছেন গতকাল বিকেলেই। এবং ইতোমধ্যে আমরা জানি যে সকাল 11টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বৈঠকে বসেছিলেন এবং সকাল 11টার পর 12টা পর্যন্ত তিনি বৈঠক করেছেন। 1 ঘন্টা বৈঠক শেষে কিন্তু তিনি ইতিমধ্যেই চলে গেছেন। আপনি জানেন যে 2024 সালের 5 আগস্ট যে বাংলাদেশে যে বিগত সরকার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার 8 আগস্টে সরকার গঠন করে এবং এই সরকারের প্রথম চ্যালেঞ্জ হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ দেশের চলমান রাজনীতি এবং চলমান অর্থনীতির চাকাটিকে সচল রাখার জন্য তাদের যে পদক্ষেপ, এবং তারা বলেছেন যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী নির্বাচনে তো সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে এবং এই সংস্কার প্রক্রিয়া এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জ তাদের সামনে, সেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু তারা বেশ কয়েকবারই আমরা দেখেছি বেশ কয়েক নাম এবং বেশ কয়েকটি প্রতিনিধি দল তাদের সাথে দেখা করেছে। এবং আজকে তাদের সাথে যে প্রতিনিধি দলটি দেখা করছে সেটি হচ্ছে মার্কিন প্রতিনিধি দল এবং এই প্রতিনিধি দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে মার্কিন যে অর্থ বাণিজ্য বিষয়ক যে দপ্তরটি আছে সেই দপ্তরের কিন্তু প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেখান থেকে এখানে
আন্তর্জাতিক যে অর্থায়ন বিষয়ক যে আন্ডার সেক্রেটারি আছে তিনি এসেছেন গতকালকে, এবং এখানে এসেছেন যে বাংলাদেশ অর্থাৎ যে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার যে পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি তিনিও এসেছেন। সুতরাং এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বাংলাদেশ পরিচালনার বিষয়ে যে দিক নির্দেশনা আছে বা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কাজ কিছুটা দিক নির্দেশনা দেওয়ার জন্যই এসেছে বলে আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, এবং এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সফরের বিষয়ে আমাদের এখান থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্রিফিং করে পরবর্তীতে জানানো হবে কি বিষয়ে আলোচনা হয়েছে, এবং তারপরই কিন্তু আমরা এই বিষয়ে এই বৈঠকের বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। এ পর্যন্তই আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য ছিল। ধন্যবাদ শামীমা, আপনি আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানাবার চেষ্টা করব। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শামীমা আক্তার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তাকে আদালতে তোলা হতে পারে। গত 5 অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি র্যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 অগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় 1টি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 25 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো। মামলার অজ্ঞাতনামা আসামি, এর সঙ্গে জুড়ে আছে ভয় আর আতঙ্ক। শেখ হাসিনা সরকার পতনের পর লক্ষাধিক মানুষকে নামে বেনামে করা হয়েছে মামলার আসামি। মামলা বিতর্কিত করতে এবং ব্যক্তির স্বার্থে কিছু অসাধু ব্যক্তি এটি ব্যবহার করছে বলে জানান আইনজীবীরা। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি। সাইদুল ইসলামের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদনে আমরা বাকিটা জানছি। ছাত্র জনতা আন্দোলনে 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থানা কিংবা আদালতে জমা পড়েছে পাহাড় সম মামলা। হাজারো মামলার মধ্যে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে। এসব মামলায় দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাথায় মামলার বোঝা নিয়ে অনেকেই এখন ঘর ছাড়া। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে টাকা কামানোর জন্য জুলাই গণহত্যার মামলাগুলোকে রীতিমতো হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তি। এমনই অভিযোগ সুপ্রিম কোর্টের এই বিজ্ঞ আইনজীবীর। নামের এক ধরনের একটা বাণিজ্য শুরু হয়েছে, যে নাম সরবরাহ করে একটা শ্রেণী উদ্দেশ্যমূলকভাবে তাদের টাকা ইনকাম করার এক ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে প্রতিহত করাটা খুব জরুরি। থানার সামনে আগেও দালাল বসে থাকতো, এখনও নানান ধরনের নাম বাণিজ্যের জন্যই দালাল বসে থাকছে। তারা দেখলেই বুঝতে পারে যে হয়তো কোনো না কোনো কারণে মামলা করতে আসছে, কিংবা নিজেরা গিয়ে অ্যাপ্রোচ করছে যে আপনার এখানে কি জুলাই হত্যাকাণ্ডের জন্য মামলা করতে এসছেন কিনা, সেক্ষেত্রে আমি কিছু নাম আপনাকে দিতে পারবো, এত টাকা লাগবে, এই লাগবে। এখন যিনি আসছেন তিনি তো হেল্পলেস, তিনি তো একটা নামও জানেন না অনেক ক্ষেত্রে হয়তো। তবে এমন অভিযোগের বিষয়ে এখনো জানা নেই বলে দেশ টিভিকে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। মূলত মামলার যে বাদী যেভাবে আমাদের কাছে অভিযোগটা দেয়, আমরা এখানে ইন্টারফেয়ার করার সুযোগ খুবই কম। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, এরকম যদি সুস্পষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে আসে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে মামলায় অজ্ঞাতনামা আসামি থাকাতে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ও ন্যায় বিচার নিশ্চিতের শঙ্কা তৈরি হবে বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। একজনকে ফলসলি ইমপ্লিকেট করা, যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, সেগুলো আমার মনে হয় যে মূল জায়গা থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে, এবং সেখানে বিচারটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং বিচারটা আলটিমেটলি ন্যায় বিচারটা পাবে না। আর যদি মানে এমনি শত্রুতা উদ্ধারের জন্য দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাকচুয়ালি জাস্টিস পেতে হলে, মামলা প্রমাণ করতে হলে আপনাকে ওই স্পেসিফিক হতে হবে সবকিছু। ঢালাওভাবে আসামি করা হলে বেশিরভাগ মামলা টিকবে না বলেও মনে করেন অ্যাডভোকেট SM শাহজাহান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। রাত 11টার দিকে কালীগঞ্জ টুঙ্গি ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত 11টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ টুঙ্গি ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত 11:15টার দিকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় 4 বছরের এক ছেলে শিশুকে এবং সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় আহত অবস্থায় সিএনজি চালককে ঢাকায় পাঠানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে আজ। সাভারের আশুলিয়ায় সকাল থেকে কারখানাগুলোয় কাজে ফিরতে দেখা যায় শ্রমিকদের। পুরো দমে শুরু হয় উৎপাদন। এদিকে নিরাপত্তায় শিল্প এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গাজীপুরের কারখানাগুলো খুলেছে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা টানা 2 সপ্তাহ ধরে চলছে। সে জেরে গেল বৃহস্পতিবারও সাভার, আশুলিয়া ও গাজীপুরের 257 তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে 94 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্পে চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে সব কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে আজও। রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিম্নচাপের প্রভাব পড়েছে উপকূলীয় জেলাগুলোতেও। মাঝারি থেকে তো ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। ঢাকা সহ দেশের 15টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে। স্বৈরাচার পতনের পর একের পর এক সামনে আসছে এমপি মন্ত্রীদের দুর্নীতি আর লুটপাটের খবর। প্রতিদিনই সামনে আসছে কি কি অভিনব পন্থায় তারা কায়েম করেছিলেন লুটের রাজত্ব। এ রাস্তায় সবচেয়ে এগিয়ে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান। শুধু দেশে নয়, বিদেশেও সম্পদ গড়েছেন তারা। শুধু তারাই নয়, মানি লন্ডারিং এ জড়িত এমন আরও 45 জন উদ্যোক্তাকে শনাক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর তালিকা কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া হয়েছে সিআইডিকে। বিস্তারিত জানবো হাসান মাহমুদের রিপোর্ট থেকে। বিএনপির তো কোনো সংগঠন নাই। সালমান এফ রহমান ও ছেলে সায়ান রহমানের টাকা পাচারের এক ভয়ঙ্কর তথ্য তুলে এনেছে বাংলাদেশ ব্যাংক ও সিআইডির কর্মকর্তারা। চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বাবা সালমান এফ রহমানের কোম্পানি থেকে বড় আকারের পণ্য সামগ্রী পাঠানো হতো যুক্তরাজ্যে থাকা ছেলে আহমেদ শায়ানের কোম্পানিতে, কিন্তু বিনিময় অর্থ অধিকাংশ সময়ই আসতো না দেশে। অন্যদিকে ছেলের কোম্পানি থেকে পণ্য আমদানির নামে বড় অঙ্কের এলসি করত বাবা সালমান এফ রহমানের কোম্পানি, কিন্তু দেশে আসতো না কোনো পণ্য। এভাবে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করত সালমান এফ রহমানের নামে থাকা বেক্সিমকো ও তার সহযোগী কোম্পানিগুলো। এভাবে পাচার হওয়া প্রাথমিকভাবে শনাক্ত অর্থের পরিমাণ প্রায় $8 কোটি। গ্রুপটি এভাবে টেক্সটাইল সামগ্রী ও ফার্মা সামগ্রী রপ্তানির মাধ্যমেই বেশিরভাগ অর্থ পাচার করত। রপ্তানি আয় দেশে না আনার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে, জানিয়ে তদন্ত চলছে।
প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির যদি দ্বৈত নাগরিক থাকে তাহলে বিদেশে কোনো সম্পদ থাকলে সে তথ্য আয়কর রিটার্নে দেখাতে হয়। আর দেশে যে সম্পদের তথ্য তা তো রিটার্নে দেখাতে হবেই। তবে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান এবং তার ছেলে সায়ান রহমানের আয়কর রিটার্নে লন্ডনে থাকা কোনো কোম্পানির তথ্য উল্লেখ নেই। এসব অবৈধ অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাজকীয় জীবনযাপন করতেন সায়ান রহমান। সিঙ্গাপুর, কাতার, আরব আমিরাতের বহুজাতিক কোম্পানি, বার, রেস্টুরেন্টে বিনিয়োগ করতেন এসব অর্থ। বাংলাদেশের অন্যান্য বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপের মালিক ও তার ছেলেরা জড়িত অর্থ পাচারে। হংকংয়ে তাদের কয়েকটি কোম্পানি আছে যার মালিক এই গ্রুপের মালিকের ছেলেরা। এক্ষেত্রে পিতা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করছেন ছেলের মালিকানাধীন কোম্পানির কাছে, কিন্তু রপ্তানি পণ্যের সব মূল্য দেশে আনা হয়নি। এক্ষেত্রেও রপ্তানির আড়ালে দেশ থেকে টাকা পাচার হচ্ছে। এসবের সঙ্গে জড়িত ৪৫ জন উদ্যোক্তাকে শনাক্ত করা হয়েছে। রপ্তানি আয় দেশে আনেনি এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সিআইডিকে দেওয়া হয়েছে। ওই তালিকা ধরে সিআইডি ইতিমধ্যে কাজ শুরু করেছে। রপ্তানি ও আমদানির নামে $255 কোটি এখন পর্যন্ত দেশে আসেনি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। এমন আরও কয়েকটি শিল্প গ্রুপ ও কোম্পানির সন্ধান পাওয়া গেছে যারা দেশ থেকে টাকা পাচার করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপের নামে কোম্পানি গঠন করেছে। ওই কোম্পানিতে দেশ থেকে পণ্য রপ্তানি করে রপ্তানির মূল্য দেশে আনছেন না তারা। বিসমিল্লাহ গ্রুপ প্রায় ১২০০ কোটি টাকার পণ্য রপ্তানি করে মূল্য দেশে আনেনি। ওইসব টাকা তারা পাচার করে নিয়েছে বিদেশে। 7টি ব্যাংকের মাধ্যমে ওইসব অর্থ পাচার করা হয়েছে। এ অর্থে দুবাইয়ে হোটেল ব্যবসা পরিচালনা করছে বলে জানা গেছে। এস আলম গ্রুপের রপ্তানি আয়ের হিসাব তদন্ত হচ্ছে, তবে তাদের গ্রুপ থেকে পণ্য রপ্তানি কম, আমদানি বেশি। আকিজ গ্রুপ পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেও 200 কোটি টাকার আয় দেশে আনেনি। এছাড়া এসবি এক্সিম নামের একটি গার্মেন্ট কোম্পানির বকেয়া রপ্তানির পরিমাণ 200 কোটি টাকা। হাসান মাহমুদ, দেশ টিভি। 5 অগস্ট ছাত্র জনতার বিজয় আনতে জীবন দিতে হয়েছে হাজারের বেশি মানুষের। যাদের রক্তের উপর দিয়ে অর্জিত এ বিজয়, তাদেরই একজন কদমতলী থানার মোহাম্মদবাগের বাসিন্দা রিফাত। পরিবারের আদরের ছেলেকে হারিয়ে যেন নির্বাক রিফাতের মা বাবা। ছেলে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। তবে রিফাতকে যারা হত্যা করেছে তাদের বিচার চেয়েছে পরিবারটি। মাজহারুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সনি বর্মন। পুলিশের গুলিতে নিহত রিফাতের কবরের পাশে এভাবে কাঁদছেন বাবা আওলাদ হোসেন। 5 আগস্ট অন্য অনেকের মতোই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন রিফাত। সেদিন বাকিরা ফিরলেও রিফাত ফিরেছেন লাশ হয়ে। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বিউটি আক্তার। ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, একজন মা জানে ছেলে হারানোর বেদনা কতটা নির্মম। তবে ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেন। কি করবো, সারা জীবন দেখবো এটার ভিতরে আমি খুঁজে পাবো। আমার ছেলের কারণে যদি আল্লাহ তাআলা কি করে, এই দেশে যত মানুষ আছে সবার আল্লাহ শান্তি দিয়া দেখ। বন্ধুতুল্য ভাইকে হারিয়ে বাকরুদ্ধ একমাত্র বোন সানিয়া। ভাইয়ের স্মৃতির কথাগুলো বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। আর ছবি দেখি বা কিছু করি আমার মানতে পারি না। আমার মনে কি ওই যে জায়গায় শুয়ে যায় আমার ওর কাছে জায়গা আমি নিতে পারি না, এখনো মানতে পারি না যে আমি নাই। সেদিন রিফাতের সাথে আন্দোলনে গিয়েছিলেন তার বন্ধুরাও। তারা ফিরলেও মায়ের কুলে ফিরেনি বন্ধু রিফাত। দেশ টিভির সামনে তুলে ধরেন যাত্রাবাড়িতে ঘটে যাওয়া সেদিনের নির্মমতার কথা। যাত্রাবাড়ি থানা পুলিশ আপনার থানায় চলে গেছে, ওনারা আর কি পিছনে অগ্রসর হয়েছেন। তো তখন আমরা একবারে সামনে চলে গেছি। হঠাৎ করে তারা ফায়ারিং শুরু করে দেয়। ওরা সরাসরি AK-47 দিয়ে ফায়ারিং শুরু করছে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেটা হয়তো বাবাই উপলব্ধি করতে পারেন। জানান, ছেলে হারানোর এক বুক কষ্ট নিয়েই চলতে হবে তাকে বাকি জীবন। ছেলে রিফাতের মতো যাদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন বিপন্ন না হয় সেটাই প্রত্যাশা তার। এই দেশের জন্য শহীদ হয়েছে মানুষ, একটা জিম্মি ছিল যারা নিয়ে এই দেশে কথা বলতে পারতো না, এই দেশের জন্য শহীদ হয়েছে। তাদের জন্য একটু রাষ্ট্রীয়ভাবে একটা যেন
মর্যাদা দেয়। বুকের ধন হারানো বাবা মার প্রত্যাশা দ্রুতই শাস্তির আওতায় আনা হোক হত্যাকারীদের। রিফাদের মতো যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিজয়, রাষ্ট্র তাদেরকে যথাযথ সম্মানের সাথে মনে রাখুক, এমনটাই প্রত্যাশা পরিবারগুলোর। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক পদে 3 বার লিখিত পরীক্ষা ও 2 বার মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে পাশ করার পরেও 14 বছরেও নিয়োগ পাননি ডক্টর আব্দুল আলিম। 2015 সালে আবারও মৌখিক পরীক্ষা দিতে গেলে ভিসির কার্যালয়ের সামনে থেকে তাকে সচিব পরিচয়ে অপহরণ করে একদল চিকিৎসক। থানায় মামলাও করেও পাননি কোনো সুরাহা। তবে গেল মাসে চাকরি ফিরে পেতে আবেদন করেছেন তিনি। বিএসএমএমইউ বলছেন, কোনো কারণ ছাড়া নিয়োগ না হয়ে থাকলে বিষয়টি বিবেচনা করবে তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। একজন ব্যক্তিকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। 2015 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনের ঘটনা এটি। ভুক্তভোগীর নাম ডাক্তার আব্দুল আলিম, আর হেনস্থা করা সবাই বিএসএমএমইউর চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের কর্মী। এভাবেই সেদিন চাকরির পরীক্ষা দিতে এসে অপহরণের সময়ের কথা বলছিলেন পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুল আলিম। পিজির ভিসি স্যারের দোতলা থেকে আমাকে তারা আটকায় এবং আমাকে শারীরিক মানসিক নির্যাতন করতে করতে নিচতলা হয়ে এ ব্লকের 5তলা ক্যান্টিনে নিয়ে যায়। সেই ক্যান্টিনে তারা আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে এবং অনেক চেয়ার টেবিল তারা ভাঙচুর করে। কিন্তু ক্যান্টিনে আমার কিছু স্টুডেন্ট ছিল, আমার কিছু সহপাঠী ছিল, তারা এটা প্রতিবাদ করলে তারা আমাকে ওখান থেকে সরায় নিয়ে একটা রুমে নিয়ে আটকে রাখে। এর আগে 2010 সালে বিএসএমএমইউ অ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত তালিকায় স্থান পান আব্দুল আলিম। তবে তালিকার বাকি 5 জন নিয়োগ পেলেও অজ্ঞাত কারণে তিনি নিয়োগ পাননি। আমি ওই নিয়োগের জন্য আবেদন করি, কিন্তু সে আবেদনের কোনো সুরাহা করা হয় না। বর্তমান প্রশাসন আসার পরে আমি গত মাসে এখানে ওই 2010 সালের চাকরি ভূতপক্ষভাবে ফেরত পাওয়ার জন্য আমি আবেদন করেছি এবং বর্তমান প্রশাসন অনেক ভালো মনে হয়েছে আমার কাছে। ভিসি অফিসের সামনে থেকে অপহরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগে 2016 সালে শাহবাগ থানায় মামলা করেন ডাক্তার আলিম। সিসিটিভি ফুটেজে অপরাধীরা স্পষ্ট হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে গেল 17 আগস্ট চাকরির বহাল চেয়ে আবেদন করেন ডাক্তার আলিম। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন অ্যানেস্থেশিয়া বিভাগের বর্তমান প্রধান। যদি দেখা যায় যে হ্যাঁ এটা কোনো উদ্দেশ্য প্রণীত হয়েছে, তাহলে আইনগত কোনো প্রসিডিউরে গেলে আইনগত প্রসিডিউরের মাধ্যমে গেলে হয়তো এটা সম্ভব হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে স্বৈরাচার সরকারের সময় অযোগ্যরাই সব পদবি বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ চিকিৎসকদের। ফলে এখাতে বিশেষজ্ঞ তৈরি না হয় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুরে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।